This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি আমার গায়ে হাত দিতে পারেন। কেন তুলে নিয়ে যাবে? আমাদের আসতে বলে কেন এরকম করেছেন? এই সরকার কিছু দেবে না না কোন সরকার লক্ষ্মীর ভান্ডার বাড়াবে লক্ষ্মীর ভান্ডার থাকলে তো আমাদের সংসার চলবে না আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছে ঠোঁটকাটা। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। দেখুন, কাল থেকে আমার বারবার মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগরের কথা মনে হচ্ছে। একটু ঠান্ডা মাথায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্তর্বর্তী বাজেটটা দেখেন, যদি একটু খতিয়ে দেখেন ঠান্ডা মাথায়, যদি একটু কাটাছেঁড়া করেন, আপনিও আশা করি আমার সঙ্গে সহমত হবেন। কোথাও মনে হচ্ছে যেন চরম অনিচ্ছা সত্ত্বেও বাঁ হাতে মনসা পুজো করেছিলেন চাঁদ সদাগর, যেটা আমরা জানি। ঠিক যেখানে ভক্তির ছিটে ফোঁটাও ছিল না, কিন্তু ছিল বাধ্যবাধকতা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেটের ক্ষেত্রে আছে রাজনৈতিক বাধ্যবাধকতা, অনেকেই বলছেন পলিটিক্যাল কম্পালশন। নিজের ঘর বাঁচাতে মনসাকে বাঁ হাতে ফুল দিয়ে কোনো ক্রমে দায় সেরেছিলেন চাঁদ সদাগর। এ রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য মাসে 1500 টাকা খুব সম্মানজনক কি মনে হচ্ছে না? বাঁ হাতে এক প্রকার করুণা করার মতো। শুনতে খারাপ লাগবে হয়তো, কিন্তু সত্যি তো এক ধরনের করুণাই। শুধু বেকার ভাতা কেন, আশা কর্মীদের জন্য প্রত্যাশার অনেক কম। যে প্রত্যাশা ছিল তা তো মেটেইনি, তার থেকে অনেক কম। মাত্র 1000 টাকা ভাতা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার। দিয়ে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মহার্ঘ ভাতা মাত্র 4%, মানে সবটাই ছুঁয়ে গেছেন। সব সেক্টরকে ছুঁয়ে গেছেন। সোজা কথায় গ্যাটিস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, মানে যাকে তাপ্পি দেওয়া বলে। জনরোষের মুখে, মানে এখানে জনরোষ বলতে মানুষের মনেও তো এক ধরনের ক্ষোভ থাকে, সেই জনরোষের মুখে, অর্থাৎ জনমানসে যে ক্ষোভ, সেই ক্ষোভ আঁচ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি এই জনদরদী ভাবমূর্তিটাই তুলে ধরতে চেয়েছে এই বাজেটে? দেখুন, জনরোষ বা জনক্ষোভ সেটা তো আছেই, দেখাবো একে একে। আশাকর্মী থেকে পার্শ্ব শিক্ষক, ডিএ নিয়ে টানাপোড়েন, নিয়োগ দুর্নীতি, রাজ্যে চাকরি বাকরির খুব সঙ্গীন অবস্থা, দুর্বিষহ অবস্থা, সেখানে শিক্ষিত বেকারদের জন্য ভাতা ঘোষণা, একটা গাজর জ্বলানো ছাড়া আর কিছু মনে হচ্ছে কি? মাসে 1500 বা দৈনিক 50 টাকার মধ্যে কোথাও একটা তাচ্ছিল্য থেকে যায় নাকি? রাজ্যের বিরোধী দলনেতা তিনি মনে করছেন যে বঙ্গের বেকারদের সঙ্গে এটা শতাব্দীর সব থেকে বড় প্রতারণা এবং মিথ্যাচার। শুভেন্দু অধিকারীর অবশ্য দাবি যে যুব উৎসাহ, যুবশ্রী এবং যুবসাথী এগুলো সব একই প্রকল্প, নামটাই যা আলাদা। 2013-তে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প, যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল, তাকেই নির্বাচনের আগে তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে, এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি। ক্ষমার অযোগ্য করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি কি সঠিক? যুবসাথী কি স্রেফ ভোটের চমক? নতুন বোতলে পুরনো মদ? দেখুন, 2013-এ চালু হওয়া যুব উৎসাহ বা যুবশ্রীর সঙ্গে যুবসাথীর যেটা কাল ঘোষণা করা হয়েছে, ভাতার অঙ্কে কোনো ফারাক নেই, দুটোই 1500, 1500 টাকা। যুবশ্রীর জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ক্লাস 8, অর্থাৎ ক্লাস 8 পাস হতে হবে। আর একটা ব্যাপার আছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করতে হয়।
আগে ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছিল এমপ্লয়মেন্ট ব্যাংক। এনিওয়ে এইটা হয়তো বেকাররা ছাড়া বাকিরা ভুলেই গিয়েছিলেন যে আমাদের রাজ্যে এরকম একটা ব্যাংকও আছে। বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। অন্তর্বর্তী বাজেটে ঘোষিত যুবসাথীর শিক্ষাগত যোগ্যতা, যেটা কাল হয়েছে, ন্যূনতম মাধ্যমিক পাস। আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তাহলে এই দুটো প্রকল্পের ফারাকটা কোথায়? টাকার তো ফারাক নেই, সেই 1500 টাকা। এবার বলি, মূল ফারাকটা হলো যুবশ্রীর সুবিধা পেতে, মানে যেটা আগে থেকে চালু আছে, এমপ্লয়মেন্ট ব্যাংকের অপেক্ষমান তালিকায় নাম লেখাতে হয়। আসলে ওটা ট্রেনের ওয়েটিং লিস্টের মতো। কিন্তু যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাস বেকাররা সরাসরি আবেদন করে এই ভাতা পাবেন বা পাওয়ার সুযোগ পাবেন। তাহলে বিরোধী দলনেতা খুব ভুল কিছু দাবি করছেন কি? আরও একটা প্রশ্নও তুলেছেন শুভেন্দু অধিকারী। বাজেট প্রস্তাব অনুযায়ী যুবসাথী অগাস্ট থেকে শুরু হচ্ছে, 2026-এর অগাস্ট। অথচ এই যে লক্ষ্মীর ভাণ্ডার, তাতে যে বর্ধিত টাকাটা, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দু ক্ষেত্রে দু রকম। ভোটার অ্যাকাউন্ট, মানে যেটাকে অন্তর্বর্তী বাজেট বলে, সেটা মূলত এপ্রিল থেকে জুন পর্যন্ত সরকারের খরচের হিসেব এবং খরচটা তুলে রাখা, খরচ সরিয়ে রাখা, যাতে সরকারটা চলে। কারণ একটা চেঞ্জ ওভার হোক, তো যে দলেরই সরকার হোক, নতুন সরকার হবে, সেটাও পশ্চিমবঙ্গ সরকারের কন্টিনিউয়েশন, কিন্তু নতুন সরকার। তাহলে অগাস্ট মাসটা কেন? দেখুন, অন্তর্বর্তী বাজেটে প্রথা বলছে, কনভেনশন এটা বলছে, নতুন কোনো প্রকল্প, বিশেষ করে খুব বড় বাজেটের নতুন প্রকল্পের যদি কেউ ঘোষণা করেন, তাতে বিশেষজ্ঞরা বলছেন যে সাংবিধানিক নিষেধাজ্ঞা নেই। সরকার চাইলে জনকল্যাণমূলক প্রকল্পের প্রস্তাব রাখতেই পারে। কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে সচরাচর কোনো সরকার এটা করে না। কেন করে না, তার কারণটা এবার আমি বলি। কারণ যে এটা মাথায় রাখতে হয় যে বিদায়ী সরকার, সেটা যে দলেরই সরকার হোক, পরবর্তী সরকারের জন্য বড় কোনো আর্থিক সিদ্ধান্তের কোট আনকোট দায় বা বোঝা ফেলে রেখে যাচ্ছে না তো এই সরকারটা। হতেই তো পারে যে তৃণমূল 2026-এ ক্ষমতায় এলো না, আবার এমনও হতে পারে যে তৃণমূল 2026-এ ক্ষমতায় এলো, কিন্তু তখন পরিস্থিতি এমনভাবে বদলে গেল যে দেখা গেল যে আর একটা প্রকল্প অগ্রাধিকার পাওয়া উচিত, আর একটা সেকশনের জন্য আর একটা প্রকল্প অগ্রাধিকার পাওয়া উচিত। হু নোজ, হতেই তো পারে। তাহলে কি তখন এই প্রকল্পটা অগ্রাধিকার পাবে? আর্থিক দায় যদি সেই প্রকল্পটায় বেশি প্রয়োজন হয়, তখন সরকারের কাছে কোনটা অগ্রাধিকার হবে? এই 7-5 ভেবে অন্তর্বর্তী বাজেটে ভোট অন অ্যাকাউন্টে সাধারণত কেউ নতুন প্রকল্প শুরু করে না। কোনো সরকার কোনো প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারে, কোনো ইঙ্গিত দিয়ে রাখতে পারে। আচ্ছা, তাই কি প্রতিশ্রুতির একটা গাজর ঝুরিয়ে রাখলো তৃণমূলের সরকার? হতেই পারে মুখ্যমন্ত্রী এটা বার্তা দিয়ে রাখতে চাইলেন যে তৃণমূল ক্ষমতায় ফিরলেই একেবারে এখন থেকেই আমি প্রকল্প, টাকাও বলে রাখলাম, কত হাজার কোটি টাকার প্রজেক্ট, ক্ষমতায় ফিরবে, কয়েক মাস যাবে, তারপরে এই অগাস্ট থেকে বেকার ভাতা চালু। একটা অভিমুখ, আমরা এইগুলো করব পর্যায়ক্রমিক, সেটা যদি সরকার প্রকাশ করে থাকেন, করেছে। ভয়ঙ্কর বেকারত্ব, ভয়ঙ্কর দারিদ্র, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, প্রবীণ বাবা মা, অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমার অযোগ্য করেছেন। বেশ করেছে, যা করার আছে করেছে। তো ভোটের মুখে রেলমন্ত্রীকে দিয়ে একটা চিঠি লিখিয়ে এনে 4টে ট্রেনের নাম লিখিয়ে আনার সময় খেয়াল রাখছে না। দেখ কেমন লাগে। যুবসাথী কারা পাবেন আর কারা পাবেন না, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। কারণ যুবশ্রীতে কোনো টাইম লিমিট নেই, তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যুবসাথীতে 5 বছরের একটা টাইম লিমিট দেওয়া হয়েছে। কারা পাবেন? তারা যদি স্কলারশিপ পান অথবা শিক্ষা সঙ্গে যুক্ত কোনো ভাতা পান, তাহলে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না তাদের যুবসাথী পাওয়ার জন্য। কিন্তু তার বাইরে অন্য কোনো সামাজিক কোনো কিছু পেলে
কোনো ভাতা, সেখানে তাদের এইটা পাওয়া যাবে না, অর্থাৎ যুবসাথী পাওয়া যাবে না। তার মানে যুবশ্রী যে পাবে সে কিন্তু যুবসাথী পাবে না, কারণ যুবশ্রী ইতিমধ্যে সেটা শিক্ষা সংক্রান্তও নয় এবং সেটার সাথে কোনো আপনার স্কলারশিপেরও কোনো ব্যাপার নেই। কিন্তু এদিকে দেখুন আর একটা দিকে, যেখানে মেয়েরা স্কলারশিপ পাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে পাচ্ছে, তারা স্কলারশিপও পাবে, যুবসাথীতেও আসবে। বাজেট ঘোষণার 24 ঘন্টার মধ্যে শুধু পুরুলিয়া জেলাতেই হাজার হাজার পরিযায়ী শ্রমিক জেলা ছাড়তে শুরু করে দিয়েছেন। কেউ রাজমিস্ত্রি, কেউ অন্য কোনো কাজ করেন। তারা পরিষ্কার বলছেন এই ভাতায় কিচ্ছু হয় না। সত্যি কি সংসার চলে? তেল, ডাল, নুন, চিনি, সাবান, মাজন, আরে মাস কাবারি দোকানটাই তো 1,500 টাকায় কিছুই হবে না। গ্রাম বা মফস্বলের কোনো ছেলে মাধ্যমিক পাশ করে এই 1,500 টাকা নিয়ে জেলায় পড়ে থাকতে চাইবে? আপনি বলুন। চাকরির আশায় নিজের জেলায় চাকরি নেই, পাশের জেলাতে চাকরি নেই, চরম অনিশ্চয়তা, পেটের তাগিদ, পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দিতে ভিন রাজ্যে তো যেতেই হবে। এই সরকার কিছু দেবে না, না। 15 লক্ষের ভান্ডার বাড়াবে, লক্ষের ভান্ডার থাকলে তো আমাদের সংসার চলবে না। একটা ছেলে টিউশন পড়াতে গেলে 500 টাকা, আমার 3টে ছেলে, তো একটা 1500 টাকা আমার কি হবে? হ্যাঁ, আমি খাবো না, আমার ছেলে খাবে। এখানে কোনো কাজ নেই, এখানে মানে খালি ইউনিয়নবাজি। নতুন যে প্রকল্প যুবসাথী মাসে 1500 টাকা যুবকদের দেওয়া হবে, সেই প্রকল্পকে উপেক্ষা করে কার্যত জেলা ছাড়ছে জেলার যুবকরা। ভাওটা বাজে ওলা ওলা কিচ্ছু দেবো না, ওলা শিক্ষাটা একবারে মানে শেষ করে দিয়েছে, একবারে শিক্ষাটা একবার শেষ করে দিয়েছে। মানুষকে বকা মনে হচ্ছে, অন্য কিছু নেই আর, বুঝলেন তো। ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছেন হাজার হাজার যুবক, তারা চাইছেন এখানে স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করা হোক। ভাতা নিয়ে তারা খুশি নন। আগে পেট, ভোট দিতে আসবেন না? ভোট দিতে আমি আসবো। আমরা পশ্চিমবঙ্গে কাজ চাইছি, যে আমরা ছেলেপুলে ছেড়ে, মেয়ে ছেলে ছেড়ে আমরা যাতে নারাজ। মুখ্যমন্ত্রীর এই ভাওতাতে কেউ সাড়া দেয়নি। আগেও দেখেছেন আপনারা, তারা পরিযায়ী শ্রমিকদের জন্য ডিএম এর অফিসের মারফত নানা রকম প্রকল্প টাকা দেওয়ার প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। সেই টাকা কোনো পরিযায়ী শ্রমিক নেয়নি, কেননা তারা বাইরের রাজ্যে কাজ করলে একজন প্রায় 35-40 হাজার টাকা পার মান্থ রোজগার করে। কিছু লোকের মানসিকতা থাকে যে ওখানে বেশি পাওয়া যায় বা ওখানে কেউ কাজ করছে তার সাথে চলে যায়, কিন্তু অন্য রাজ্য থেকে আমাদের এখানে বহু লোক কাজ করে এখানে আসেনি। এই সরকারের চোখ বন্ধ থাকে একদিকে এবং সব সময় ভোটের পাটিগণিতের হিসাব, তোষণের রাজনীতি, যোগ বিয়োগ, কতটুকু ভোট দরকার, 45% পেতে গেলে কি করতে হবে, তার যোগ বিয়োগ করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেন। এবং মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন বেনিফিটও বাড়ানো যায় না, বেনিফিশিয়ারির সংখ্যাও বাড়ানো যায় না। তাই এটা কেবলমাত্র প্রতিশ্রুতি। আশাকর্মীদের খবর কি? বাজেটের পর দিন তারা কি বলছেন? তারা বলছেন তারাও নিরাশ। 1000 টাকা তাদের বেড়েছে, তারা ফের রাস্তায় নেমেছেন। স্বাস্থ্য ভবনে আজও বিক্ষোভের রং বেগুনি, ওই ডিপ ভায়োলেট বা পার্পল কালারের মতো যে শাড়িটা পরে, যেটা তাদের ইউনিফর্ম, আজও তারা রাস্তায় নেমেছিলেন। 15,000 টাকা বেতনের দাবিতে তারা অনড়। দূরে 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 দাঁড়াও। এরকম করলে একটু আশা পূরণ হয়নি, কারণ ওটা আমাদের ভাতা বাড়ানো নয়, বলা যায় ওটা আমাদেরকে ভিক্ষা দিয়েছে, করুণা করেছে আমাদের। কারণ আমাদের দাবি ছিল 15,000, সেখান থেকে ন্যূনতম আরও কিছু আমরা আশা করেছিলাম। তো সেখান থেকে আমরা কেউই খুশি নই, এবং সেই খুশি নই বলে আজকে আমাদের আবার জমায়েত। আমরা আজকে এরকম করে যাব ভাবিনি তো, তাহলে এই কটা মেয়ে থাকতাম না, রাস্তায় ঝড় তুলে দিতাম। দেখুন না কিভাবে আমাদের এই মনোভাব ছিল না, ওনাদের যা মনোভাব। এটা কথা শোনা, আপনারা দেখেছেন? এটাকে শোনা বলে? এটাকে শোনা বলে না। মুরগিকে চাল ছিটিয়ে দিয়েছে, উনি এরকম ছিটিয়ে দিয়েছেন, দিয়ে আবার নাচছেন। আমরা চাই না, আমরা ভোটের রাজনীতি করি না, আমাদের রং বেগুনি। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের
মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত, যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল, আজকে 1000 বেড়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনসেন্টিভস ছাড়া, প্লাস ইনসেন্টিভস বাবদ আমাদের বছরে 2500, 3000 সেটাও আমরাও কন্ট্রিবিউট করি। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। আমাদের মূল দাবি ছিল 15,000 টাকা ন্যূনতম ভাতা দিতে হবে, 1000 টাকা ঘোষণা করেছে। আমরা মনে করছি যে এটা আমাদের দাবির প্রতি অবিচার করা হলো, সুবিচার হলো না, আর এটা সম্মানজনকও হলো না। আমরা একটা সরকারের ঘোষিত যে মিনিমাম ওয়েজ সেটা তার ধারে কাছেও গেল না। জানুয়ারি মাসের যে ইনসেন্টিভ সেটা কিছু জনকে দিচ্ছে, কিছু জনকে দিচ্ছে না, সকলকেই দিতে হবে। হাসপাতাল সংলগ্ন যে সাবসেন্টারগুলো আছে সেই সাবসেন্টারে কর্মীরা কোনো পিএলআই পায় না, তাদের সেগুলো দিতে হবে। প্রতি মাসে মোবাইলের যে রিচার্জের টাকাটা, যেটা ফুল রিচার্জ, যেটা মিনিমাম লাগে 350, সেটা দিতে হবে। মেডিকেল লিভ দিতে হবে। কপ রেফারের কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো চলবে না, এবং অভিজ্ঞতার ভিত্তিতে তাদের কাজের পদোন্নতি করতে হবে। পাহাড়ের কর্মীদের টিএ দিতে হবে। আমরা এ টাকাতে আমরা সন্তুষ্ট নয়, আমরা কর্মবিরতিতে এখনো পর্যন্ত আছি, প্রয়োজনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। দেখুন, অন্তর্বর্তী বাজেটে ভাতা 1000 টাকা বাড়ায় এপ্রিল থেকে আমাদের রাজ্যের আশাকর্মীরা রাজ্যের দেওয়া 6250 টাকা হাতে পাবেন। এরপর জাতীয় হেলথ মিশন, যেটা ন্যাশনাল হেলথ মিশনে কেন্দ্রের থেকে রয়েছে, মাসে 2000 টাকা সাম্মানিক ভাতা, কাজের ভিত্তিতে অতিরিক্ত ইনসেন্টিভ, সব মিলিয়ে টাকার অঙ্কটা মাসে 8 থেকে 10,000 টাকার, তার বেশি নয়। কিন্তু যেখানে পুদুচেরিতে আশাকর্মীরা মাসে 18,000 টাকা ভাতা পাচ্ছেন, বেশ কয়েকটা রাজ্যের স্ট্যাটিস্টিক্স দিয়ে অন্ধ্রপ্রদেশে মাসে 10,000 টাকা ফিক্সড, কেরালায় একজন আশাকর্মী ইনসেন্টিভ সহ মাসে 11,700 থেকে 13,200 টাকা পর্যন্ত হাতে পাচ্ছেন। ফলে এ রাজ্যের আশাকর্মীদের ক্ষোভটা সঙ্গত। সেই ক্ষোভে প্রলেপ দিতেই আজ আশাকর্মীদের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি। বর্তমানে যে সরকার পশ্চিমবঙ্গে আছে সেটা একটা লিভিং ফসিল। এদের সমস্যা, এদের দাবি, এর যৌক্তিকতা, এদের আন্দোলনের প্রতি আমাদের সলিডারিটি আছে। যে টাকা এদের কাজ করতে হয় তাতে কাজ করা সম্ভব নয়। এদের দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। কেন্দ্রের কাছে এটা আমরা জানিয়েছি যে এই পরিস্থিতিতে এখানে মানুষ আছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি জানেন এবং নতুন সরকার এসে এই ব্যবস্থা করে দেবে। কেন্দ্রের প্রজেক্ট যখন 2005-6 সালে জয়েন হয়েছিল, তাহলে তারপর থেকে আমাদের এই অবস্থা কেন? আমাদের তো রাজ্য আমাদের কিছু দিচ্ছে, তাহলে কেন্দ্র প্রতি বছর বাজেটে কোনো কিছুই আমাদের জন্য বলছে না কেন? সব বিজেপি রুল স্টেটের হিসাবটা দেখে নেবেন। ন্যূনতম 10,000 টাকা আশাকর্মী পায়, সর্বোচ্চ 15,000 টাকাও আছে বিভিন্ন স্টেটে, দেখে নেবেন। 21টা বিজেপি রুল স্টেট আছে। ভারত সরকার একটা টাকা দেয়, কিন্তু বাড়তি টাকা দিতে গোটা হেলথ সেক্টর তো ওদের উপর নির্ভর করছে। বিজেপি রুল স্টেট 21টা স্টেটে কী কী হচ্ছে, কী কী দিচ্ছে, তার সঙ্গে কম্পেয়ার করুন। মুখ দেখাতে পারবেন না, মুখ দেখাতে পারবেন না লজ্জায়। তার মানে চিড়ে ভিজলো না। এবার আর একটা সেক্টর দেখাবো, আর একটা উদাহরণ দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পার্শ্ব শিক্ষকদের প্রতি মাসে 1000 টাকা ভাতা বাড়িয়েছে। আমাদের প্রতিনিধি গিয়েছিলেন উত্তর দিনাজপুরের একটি স্কুলে, ইসলামপুর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ে। তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সেই বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকরা। প্রশ্ন একটাই, কি হবে 1000-এ? পার্শ্ব শিক্ষক হোক আর আশা কর্মীরাই হোক, আইসিডিএস কর্মীরাই হোক, তারা কেউ ভাতা চাইছে না তো ওনার কাছে তাদের সম্মানটুকু চাইছে, যোগ্য সম্মানটুকু চাইছে। আর ওই মুখ্যমন্ত্রীর যোগ্য সম্মান এখানে দিতে উনি শেখেননি। এইভাবে নিয়ে উনি এবার ভোট বৈতরণীটাকে পার হতে চাইছে। আমরা চাই শিক্ষকরা সমান মর্যাদা পাক এবং ধীরে ধীরে বাড়বে, এবং তাদের 60 বছরের চুক্তি করে দেবে, 60 বছরের তারা কিন্তু বেরোবে না, এবং নির্দিষ্ট সময় ইনক্রিমেন্ট হবে। এবার আমরাও চাই এটাও হোক, এবং তার সাথে সাথে সামাজিক সম্মানও তারা পাক।